ইতিহাসের শহর মুর্শিদাবাদ। ইতিহাস ভালোবাসে, অথচ এই নামটার সঙ্গে অপরিচিত মানুষ খুব কমই আছে। মুর্শিদাবাদ তার নবাবদের ইতিহাস আর অনন্য ঐতিহাসিক স্থাপত্যের জন্য পুরো বিশ্বের নজর কাড়ে। একসময় এখান থেকে শাসিত হতো বাংলা, বিহার আর ওড়িশা। সেই সময় অখণ্ড ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র ছিল এই মুর্শিদাবাদ, যেখান থেকে সোনা, রূপো, রেশম আর মশলার ব্যবসা ছড়িয়ে পড়েছিল বিদেশে। হাজারদুয়ারির দরজা, ইমামবাড়ার নীরবতা, কাটরা মসজিদের মিনার এবং আরও কত স্থাপত্যের প্রতিটা ইট, প্রতিটা দেওয়ালের মধ্যে লুকিয়ে আছে ক্ষমতার উত্থান পতনের গল্প। এটা সেই শহর যেখানে নবাবী ঐশ্বর্যের শেষ অধ্যায় লেখা হয়েছিল, আর একই সঙ্গে শুরু হয়েছিল আধুনিক ভারতের ইতিহাস। আজ আমি তোমাদের সেই ইতিহাসের পাতায় নিয়ে যাব। চলো সময়ের সঙ্গে ফিরে যাই সেই মুর্শিদাবাদে। নমস্কার, আমি রাহুল। যাযাবর মন নিয়ে বেরিয়ে পড়ি নতুন নতুন অভিজ্ঞতার সন্ধানে। মুর্শিদাবাদের ইতিহাস আর তার ঐতিহাসিক স্থাপত্য এতটাই সুবিশাল যে পুরো মুর্শিদাবাদ একদিনে কোনোভাবেই ঘুরে দেখা সম্ভব নয়। ঠিকভাবে দেখতে গেলে অন্তত 2 দিন সময় লাগবেই। তবুও যারা একদিনে মুর্শিদাবাদ ঘুরে দেখতে চাও, তাদের জন্য আজকের এই ব্লগটা হবে তথ্যমূলক। আর যারা একদিন থেকে 2 দিন সময় নিয়ে মুর্শিদাবাদ ঘুরে দেখতে চাও, তাদের জন্য সামনে আরও একটা বিস্তারিত ব্লগ আসবে। আসলে আজকের ব্লগে আমি ঘুরে দেখেছি গঙ্গার এই পারের ঐতিহাসিক স্থানগুলো, আর পরের ব্লগে আমি ঘুরে দেখব গঙ্গার ওপারের গুরুত্বপূর্ণ স্থানগুলো। আমি আজকের এই ট্যুরটা করছি আমার বাইকে। তোমরা যারা মুর্শিদাবাদ ট্রেনে করে ঘুরতে আসবে, তাদের নামতে হবে মুর্শিদাবাদ স্টেশনে। সেখান থেকে সহজে একটা টোটো বা একা গাড়ি বুক করে নিতে পারো। তারপর আমি যেভাবে যে জায়গায় স্টেপ বাই স্টেপ ঘুরে দেখেছি, তোমরাও ঠিক সেই রুট ফলো করলে একদিনেই মুর্শিদাবাদ ঘোরা অনেকটা সহজ হয়ে যাবে। সবার প্রথমে আমি পৌঁছে যাই নসিপুর রাজবাড়িতে। মুর্শিদাবাদ স্টেশনের কাছাকাছি হওয়ায় এখান থেকে তোমাদের যাত্রা শুরু করাটা সুবিধার হবে। আমি এখন দাঁড়িয়ে আছি নসিপুর রাজবাড়িতে, যেটা তৈরি করিয়েছিলেন দেবী সিং, রাজা দেবী সিং 1776 সালে। তিনি ইংরেজ কোম্পানির মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান ছিলেন। বাংলা, বিহার, ওড়িশার কর আদায়ের দায়িত্ব তার কাঁধেই ছিল। এখানে প্রবেশ করেই তোমরা ডান দিকে হলুদ রঙের কয়েকটা ছোট ছোট ঘর দেখতে পাবে। সেখানে সেই আমলের অনেক জিনিসপত্র সাজিয়ে রাখা আছে। দেবী সিং একজন অত্যাচারী কর আদায়কারী বা দেওয়ান ছিলেন। তিনি তার প্রজাদের উপর খুব অত্যাচার করতেন কর আদায়ের জন্য। এটা হচ্ছে দেবী সিংয়ের দরবার। এখানে তিনি তার প্রজাদের বিচার করতেন, যারা কর দিতে ব্যর্থ হতেন তাদেরকে এখানে বিচার করতেন। এবং পাশে আছে জেলখানা এবং ফাঁসিঘর, সেখানে তাদের ফাঁসি দেওয়া হতো। আমার পিছনে যে ঘরগুলো দেখছো, এগুলোতেই আগে জেলখানা ছিল। যেসব প্রজারা কর দিতে ব্যর্থ হতো তাদেরকে এই জেলে ভরে রাখতো। যেসব প্রজারা দেবী সিংয়ের কর একদমই দিতে পারতেন না, দেবী সিং তাদের এই ঘরে ফাঁসি দিতেন। এই যে দেখছো শিকল, এটা হচ্ছে সেই শিকল যেখানে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হতো। আর এই নিচে একটা কুয়ো ছিল, এখন সেই কুয়ো বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়োটা মানে জল ছিল, সেই জল একদম ভাগীরথীর সঙ্গে কানেক্ট ছিল। লাশগুলো যখন কুয়োতে পড়তো সেগুলো সব চলে যেত ভাগীরথী নদীতে। তারপরে চলে এসো রাজবাড়ির এই মন্দির চত্বরে। এখানে ছোট বড় অনেক মন্দির আছে। তাছাড়াও মুর্শিদাবাদের সবচেয়ে বড় 25 চূড়া রামচন্দ্রজির মন্দির এখানেই আছে। এবার এই রাজবাড়ির দোতলায় যাওয়ার পালা, যেখানে একটা মিউজিয়াম আছে। সিঁড়িগুলো দেখেছো, একদম কাঠের, বহু পুরাতন যুগের, প্রায় 300 বছরের বেশি বয়স এগুলো। আগেকার দিনের কাজকর্ম কত সুন্দর এবং কত নিখুঁত ছিল। অসাধারণ লাগছে দেখতে এইসব কাজগুলো। কাঠের সিঁড়ি মানে এখন আর দেখাই যায় না। আর অনেক দিন পর আমি এরকম একটা কাজকর্ম মানে কাঠের কাজ দেখলাম। কাঁথা স্টিচের শাড়ি, সোনার জরির শাড়ি, বাপ রে বাপ, ভাবা যায়? মানে জরির কাজ যেটা দেখছো সেটা সোনার। তখনকার দিনে ব্যবহার করা কিছু অস্ত্র আছে, মানে কিছু বলতে অনেক অস্ত্রই আছে, এবং শোকেস টাইপের জিনিস অনেকগুলোই আছে। আর এইগুলো হচ্ছে হাতি। এই রাজবাড়ি সম্পর্কে আমি যা কিছু বললাম তা মোটামুটি ধারণা দেওয়ার মতো। এর ইতিহাস কিন্তু আরও অনেক গভীর। তোমরা চাইলে একটা গাইড বুক করে নিতে পারো, তাহলে আরও ভালোভাবে অনেক কিছু জানতে পারবে। এই নসিপুর রাজবাড়িটা কিন্তু আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম, অনেকটা হাজারদুয়ারির মতন দেখতে। যদিও হাজারদুয়ারি পরে মানে নির্মাণ করা হয়েছিল, আর নসিপুর রাজবাড়ি কিন্তু তার অনেক আগে। আমি এখন জগৎ শেঠের বাড়িতে।
30 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়ি ভিতরে। জগৎ শেঠ কিন্তু কোনো ব্যক্তির নাম নয়, এটা একটা উপাধি যা একটা পরিবারের কাছে ছিল। একসময় অখণ্ড ভারতের সবচেয়ে শক্তিশালী ব্যাংকার পরিবার ছিল এই জগৎ শেঠরা। নবাব, মুঘল সম্রাট, এমনকি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও অর্থের জন্য নির্ভর করত এই পরিবারের উপর। কোনো কোনো ঐতিহাসিক তো বলেন ব্যাংক অফ ইংল্যান্ডের কাছে যা টাকা ছিল তার থেকে বেশি পরিমাণ টাকা ছিল এই জগৎ শেঠদের কাছে। এটা হলো সেই সুড়ঙ্গ পথ যেটা বাগানবাড়ি কাঠগোলার সাথে যুক্ত ছিল। একসময় এই রাস্তা দিয়েই লেনদেন করা হতো নামি দামি জিনিসপত্র বাগানবাড়িতে। স্থানীয়দের মতে এই সুড়ঙ্গ দিয়েই নাকি জরুরি সময়ে ধনসম্পদ ছড়িয়ে নেওয়া হতো, যদিও তা এখন সবই বন্ধ। এখন আমি প্রবেশ করলাম গুপ্ত ঘরে, যেটা একটা মিউজিয়ামে পরিণত করা হয়েছে। অবাক করা কাণ্ড, তোমরা ভিতরে না আসলে বুঝতেই পারবে না যে এখানে কত রকমের কী কী জিনিস আছে। সেই পুরাতন যুগের সেই সব জিনিস আছে, সেগুলো একদম দেখার মতো, চোখ ধাঁধানো। এটা হলো পরেশনাথ জৈন মন্দির, যেটা জগৎ শেঠ তৈরি করেছিলেন। চারিদিকে অসাধারণ পাথরের কাজ আছে, যে মূর্তিটা আছে কুস্তি পাথরের মূর্তি, আর সেটাতে পুরোটাই সোনার কাজ। তার পাশেই আছে একটা কোজাগরি লক্ষ্মী মন্দির। এই যে লক্ষ্মী ঠাকুরের এই মূর্তিটা দেখছো, এটা কিন্তু পুরোটাই সোনা দিয়ে তৈরি। জগৎ শেঠের মা এই মন্দিরটা তৈরি করেছিলেন। নসিপুর রাজবাড়ি, জগৎ শেঠের বাড়ি আর কাঠগোলা বাগান বাড়ি মুর্শিদাবাদের খুব কাছাকাছি পড়ে। এখন আমি প্রবেশ করব কাঠগোলা বাগান বাড়িতে। 40 টাকা টিকিট কেটে আমি ঢুকে পড়ি এই বাগান বাড়িতে। কাউন্টারের কাছেই দুটো পোস্টার আছে, যেখানে লেখা আছে এই বাগান বাড়িতে তোমরা কি কি দেখতে পাবে। ডান দিকেই পড়বে একটা চিড়িয়াখানা। এখানে বেসিক্যালি বিভিন্ন ধরনের মাছ আর পাখি আছে। চিড়িয়াখানা থেকে বেরিয়েই সামনেই পড়বে এই বাউরি, যেটা একসময় যুক্ত ছিল জগৎ শেঠের বাড়ির সাথে আর ভাগীরথী নদীর সাথে। শত শত কর্মকাণ্ডের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই বাউরি। অনেকে বলেন এখানে কাঠগোলাপের চাষ হতো সেই সময়, তার জন্য এই জায়গাটার নাম হয়েছে কাঠগোলা বাগান। আবার অনেকের মতে এখানে কাঠের গোলা ছিল বলে এই জায়গার নাম হয়েছিল কাঠগোলা বাগান বাড়ি। এই যে এগুলো দেখতে পাচ্ছ সব গোলাপ ফুলের গাছ। এখানে প্রায় সব রকমই গোলাপ ফুলের চাষ হয়। এই দিকেও আছে, দুই দিকেই, মিডিলের রাস্তা, ওইদিকেও গোলাপ ফুলের গাছ, এইদিকেও গোলাপ ফুলের গাছ। 1700 সালের কাছাকাছি এই মুর্শিদাবাদ অখণ্ড ভারতবর্ষের একটা বাণিজ্যিক কেন্দ্র ছিল। তখনই কিছু জৈন আর মারোয়ারিরা এখানে ব্যবসা সূত্রে এসেছিলেন। তাদের মধ্যে একজন জৈন ছিলেন লক্ষ্মীপদ সিং দুগার। তিনি 1780 সালে এই কাঠগোলা বাগান বাড়িটি নির্মাণ করেছিলেন। নবাব আমলের শেষ দিকে ব্যবসায়ীদের অবসর সময় কাটানোর জন্য এই বাগান বাড়িটি তৈরি করা হয়েছিল। বাড়িটির স্থাপত্যে চোখ রাখলে বোঝা যায় এখানে ইউরোপিয়ান আর ভারতীয় স্টাইলের সুন্দর মিশ্রণ আছে। বড় বড় জানলা, উঁচু ছাদ, প্রশস্ত ঘর, সব মিলিয়ে একেবারে আলাদা ধরনের রাজকীয় পরিবেশ। এই বাগান বাড়ির সবচেয়ে বড় আকর্ষণ হলো বিশাল গার্ডেন, লম্বা রাস্তা, সারি সারি গাছ, খোলা মাঠ। একসময় এখানে বসত সামাজিক আসর, অতিথি আপ্যায়ন আর পার্টি। জৈন সম্প্রদায়ের মানুষেরা খুব ধর্মপ্রাণ হয়। এখানে কয়েকটা জৈন মন্দির আছে, তাই এই জায়গাটাকে শুধুমাত্র ঐতিহাসিক স্থান না বলে জৈন ধর্মের প্রাণকেন্দ্র বললে কিছু ভুল হবে না। এখানে দেখছি বোটিং করারও ব্যবস্থা আছে, মতিঝিল পার্কে যেরকম আছে সেরকম এখানেও আছে। এই জৈন মন্দির থেকে বেরিয়ে এলাম। জৈন মন্দিরের ভিতরে এত সুন্দর কাজ, মানে শ্বেত পাথর, তারপর আরও বিভিন্ন রকম পাথর আছে। একটা দরজা দেখলাম, যে দরজাটা চাঁদির মতনই, কিন্তু চাঁদির নয়, মানে স্টিলের, কিন্তু এতটা গ্লেজ যে স্টিল দেয় তা আমার জানা ছিল না। খুবই সুন্দর। নসিপুর রাজবাড়ির কাছেই ছিল নসিপুর আখড়া, যেটা আমি প্রথমে মিস করে গেছিলাম। এখন আমি সেখানেই যাচ্ছি। 1168 বঙ্গাব্দে মহন্ত লক্ষ্মণ দাস মহারাজ ঢাকার উর্দু বাজার থেকে এসে সুবাদার মির্জাপুরের আদিবাড়ি সংলগ্ন এই স্থানে শ্রী শ্রী রঘুনাথ দেব মন্দিরাশ্রম ও জনসেবামূলক প্রতিষ্ঠান স্থাপন করেন। দক্ষিণ ভারতীয় রামানুজ সম্প্রদায়ের অনুগামী এই বৈষ্ণবের আখড়া বিগত 3 শতাব্দী ধরে রঘুনাথ দেব ঠাকুরের সেবা পুজোর সঙ্গে সঙ্গে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসেবা করে বাংলায় এক বিশিষ্ট নজির সৃষ্টি করেছে। এত অবাক করা জিনিস দেখে পুরো মাথা খারাপ। এত সুন্দর যে আগেকার দিনে এরকম কাজ করতে পারতো,
চিনি হাতুড়ি দিয়ে শুধুমাত্র কোনো রকম আধুনিক যন্ত্র ছাড়া তা ভাবাই যায় না। এটা হচ্ছে আগেকার দিনের খাট, একদম কাঠের তৈরি পুরোটা। উপরে যেটা আছে ওটা হচ্ছে হাত পাখার মতো, যে শিকল আছে শিকল থেকে এই দরজার বাইরে দিয়ে বা এই জানলার বাইরে দিয়ে কোনো প্রহরী বা দাসে থাকতো, তারা বারবার টানাটানি করতো, তা হাওয়া হতো। যে নিচে ঘুমাতো সে কিন্তু পুরো সবসময়তেই হাওয়াতেই হাওয়া পেত আর কি। সামনে এটা একটা বৈঠকখানা, পুরাতন যুগের বৈঠকখানা ঠিক এরকম দেখতে হতো। এটা হলো মির্জাফরের বাড়ি। এখানেই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল। মুর্শিদাবাদের নাম আসলেই নবাব সিরাজউদ্দৌলার নাম আসবে, আর তার সাথেই জড়িত মির্জাফরের নাম। আমি এখন মির্জাফরের কবরে দাঁড়িয়ে আছি। এটা শুধু মির্জাফর নয়, মির্জাফরের যে পুরো ফ্যামিলি তার কবরস্থান এখানে আছে। আমার মনে হয় না মির্জাফর যে বিশ্বাসঘাতকতা করেছিলেন নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে, তারপরে কোনো মুসলিম ব্যক্তি তার সন্তানের বা অন্য কারোর নাম মির্জাফর করবেন। কবরস্থান যে কতটা নিস্তব্ধ হয় তা তোমরা এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে। এই কবরস্থানকে জীবন্ত কবরস্থানও বলা হয়, কেননা মির্জাফরের যে বংশধর আছে তারা যদি মারা যায় তাহলে এখানেই তাদেরকে কবর দেওয়া হয়। আজিমুন্নেসা বেগম ছিলেন মুর্শিদকুলি খাঁয়ের কন্যা এবং বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের স্ত্রী। আজিমুন্নেসা বেগমকেও তার বাবা মুর্শিদকুলি খাঁয়ের মতো মানে মসজিদের প্রবেশের সিঁড়ির নিচে কবর দেওয়া হয়েছিল। ওই উপর দিয়ে সবাই হেঁটে যায়, আর এই নিচে হচ্ছে আজিমুন্নেসা বেগমের কবর। সুজাউদ্দিনের সাথে বিয়ের পর আজিমুন্নেসা এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। সেই রোগ কোনো বৈদ্য বা হাকিম সারাতে পারছিলেন না। তখন এক ফকির তাকে বলেন যে বাচ্চাদের কলিজা খেতে, আর তার জন্য তিনি বাচ্চাদের কলিজা খাওয়া শুরু করেন। কিন্তু ভবিষ্যতে যখন তার রোগ থেকে তিনি সুস্থতা লাভ করেন, কিন্তু কলিজা খাওয়ার যে নেশা সেটা ছাড়তে পারেননি। তার জন্য তার বাবা মানে মুর্শিদকুলি খাঁ তাকে জ্যান্ত কবর দিয়েছিলেন। তার প্রজাদের প্রতি অত্যাচার হচ্ছিল এই দেখে এখানকার যে লোকাল বা স্থানীয়রা আছে তারা এইসব গল্প গুজব রচনা করেছেন। আবার অনেকের মধ্যে সুজাউদ্দিনের বিয়ের পর সুজাউদ্দিন ওড়িশাতে থাকতেন, সেখানে সুবেদার ছিলেন, আর আজিমুন্নেসা বেগম এই মুর্শিদাবাদে থাকতেন। তখন তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। আর যখন মুর্শিদকুলি খাঁ মারা যান, তারপরে তিনি যখন বাংলার নবাব হয়ে ফেরেন তখন সেই সম্পর্কে কথা জানতে পারেন। তখনই তিনি তাকে মানে সুজাউদ্দিন তাকে জ্যান্ত কবর দেন। এ কথাও অনেক প্রচলন আছে এখানে স্থানীয়দের মুখে, মানে দুটোই কথা আর কি স্থানীয়দের মুখে প্রচলন আছে। এই হলো টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারের পাশেই শৌচালয় আছে, আর এদিকে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থাও আছে। অনলাইনে টিকিট কাটলে টাকাও বাঁচবে, সময়ও বাঁচবে, কেননা অফলাইনের টিকিটের দাম 25 টাকা, অনলাইনে 20 টাকা। এই সিজনে অফলাইনে খুব ভিড় হয়। মুর্শিদাবাদের মূল আকর্ষণ এই হাজারদুয়ারি। এই বিশাল প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল 1837 সালে। নির্মাতা ছিলেন বাংলার নবাব নাজিম খান, আর এর নকশা করেছিলেন ব্রিটিশ আর্কিটেকচার কর্নেল ডানকান ম্যাকলিওড। হাজারদুয়ারি 1000টা দরজার মধ্যে কিন্তু 900খানা আসল আর 100টা হচ্ছে নকল। নকল দরজাগুলো বানানো হয়েছিল শত্রুদের বিভ্রান্ত করার জন্য। আজ এই প্রাসাদটি একটা মিউজিয়াম। এর ভিতরে সংরক্ষণ আছে নবাবী অস্ত্র, রাজকীয় পোশাক, দুর্লভ পাণ্ডুলিপি, চিত্রকলা আর বহু মূল্যবান ঐতিহাসিক নিদর্শন। এই নিচের দিকে এন্ট্রেন্স আর উপর দিকে এক্সিট। এই ইমামবাড়া শুধুমাত্র মহরমের সময় খোলে, মানে মহরমের ওই 8-9 দিন আগে বা 10 দিন খোলা থাকে। সেই সময় সবাই ঢুকতে পারে এখানে, শুধু মুসলিম ব্যক্তি বলে কেউ নয়। হিন্দু, মুসলিম, খ্রিস্ট, জৈন যে যাই আছে সবাই এখানে প্রবেশ করতে পারে। আমার পিছনে যেটা দেখছো এটাকে মদিনার মিনি ভার্সন বলতে পারো। এটা নবাব সিরাজউদ্দৌলা প্রতিষ্ঠা করিয়েছিলেন, আর এখানে মক্কা থেকে আনা পবিত্র মাটি রাখা আছে। যারা দরিদ্র মানুষ, যারা মক্কা যেতে পারবে না, তারা এই স্থানের দর্শন করে মক্কা দেখার বা মক্কার মাটি স্পর্শ করার যে নেকি সেটা গ্রহণ করতে পারবে বলে এটা তৈরি করা হয়েছিল। আমি প্রায় 25 বছর ধরে এই মুর্শিদাবাদে আছি, কিন্তু এখনও পর্যন্ত মানে আজকের আগে পর্যন্ত আমি যে কী জিনিস মিস করেছিলাম। অনেক ছবিতেই আমি হয়তো এই হাজারদুয়ারির উপরটা দেখেছিলাম, দিয়ে ভিতরে কি আছে কি নেই সে সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। কিন্তু এখন দেখে এসে বুঝছি যে আমি প্রায় 20-25 বছর ধরে একটা দারুণ জিনিস মিস করেছি।
এই হলো কাটরা মসজিদ, আর এটা হলো কাটরা মসজিদের ব্যাক সাইড। এই কাটরা মসজিদ বা মুর্শিদ কুলি খায়ের সমাধিস্থান, যেটা মুর্শিদ কুলি খাঁ নিজেই 1723-24 সালের মধ্যে নির্মাণ করিয়েছিলেন। আর এই মসজিদের নাম কাটরা মসজিদ হওয়ার পিছনের কারণটা হলো, আমরা যেদিকে প্রবেশ করলাম সেটা হচ্ছে মসজিদের ব্যাক সাইড। সেখানে বিশাল বড় একটা বাজার বসতো। কাটরা কথার অর্থই আর কি বাজার ছিল, তার জন্য এই মসজিদের নাম পড়ে যায় কাটরা মসজিদ। আর এই যে এই পিছনের মিনারগুলো দেখছো, এগুলোর উচ্চতা প্রায় 70 ফুট। এগুলোকে অনেক কাজ হিসাবে ব্যবহার করা হতো। যেমন ধরো, এখানে আজান দেওয়া হতো, অনেকটা উঁচু জায়গা, আজানটা অনেকটা দূর পর্যন্ত শোনা যেত। আর সিকিউরিটির কাজে ব্যবহার করা হতো। এর উপর থেকে প্রহরীরা উপরে গার্ড দিত, আর উপর থেকে মুর্শিদাবাদের অনেকটা জায়গায় দেখা যেত। তাহলে কি হতো, বাইরের কোনো শত্রু আক্রমণ করছে কি না, অথবা যে অঞ্চলের গতিবিধি সেটা প্রহরীরা নজর করে রাখতে পারত। আগেকার দিনে বিজ্ঞান কত উন্নত ছিল সেটা এই নিদর্শনটা দেখেই বোঝা যায়। এখানে আগুন জ্বালিয়ে দেওয়া হতো যাতে উপরের এই ফ্লোরটা একটু গরম হয় শীতের সময়। আবার গরমের সময় এখানে নারকেলের যে দড়িগুলো হয় সেগুলোতে জল দিয়ে ভিজিয়ে দেওয়া হতো যাতে ঠান্ডা হাওয়াটা পুরোটা স্প্রেড করে, আর ওই উপরের জায়গাটা একটু ঠান্ডা হয়, যাতে মানুষের নামাজ পড়তে কোনো অসুবিধা না হয়। এটা হলো মসজিদের ঈদগাহ। এখানে প্রায় 2000 জন ধর্মপ্রাণ মুসলিম একসঙ্গে নামাজ পড়তে পারত। আর তখন এই জায়গাটাকে ইসলামিক শিক্ষাকেন্দ্র মানে মাদ্রাসা রূপেও ব্যবহার করা হতো। এই যে পাশে ছোট ছোট ঘরগুলো দেখছো, এই ঘরগুলোতে যারা পড়াশোনা করতো বাচ্চারা, তারা থাকতো। আর এই যে এইগুলো দেখো, একটা একটা আসনের মতো, এর স্ট্রাকচারটা আলাদা, এর স্ট্রাকচারটা আলাদা। এই পাশে যেটা আছে ওটার স্ট্রাকচার একটু আলাদা। মানে এখানে প্রত্যেকটা স্ট্রাকচারে মানে এক একজন করে বসতো। একসঙ্গে 2000টা এরকম আলাদা আলাদা স্ট্রাকচার করা আছে, 2000 জন এখানে নামাজ পড়তে পারতো। এই মসজিদে প্রায় 5টা গম্বুজ ছিল, আমার উপরে দেখতে পাচ্ছি এগুলো ফাঁকা হয়ে গেছে। 3টে গম্বুজ ভেঙে গেছে। 1897 সালে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল তখন 3খানা গম্বুজ ভেঙে যায়, যেগুলোকে আর সংস্করণ করে বাঁচানো যায়নি। আর বাকি 2টো গম্বুজ আছে, ওই পিছনে ওই একটা আর এই একটা। আমরা অ্যাকচুয়ালি মসজিদের ব্যাক সাইড দিয়ে প্রবেশ করেছি, এখন ফ্রন্ট সাইডে যাচ্ছি যেখানে মুর্শিদ কুলি খাঁকে কবর দেওয়া হয়েছিল। এই 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 সিঁড়ির নিচেই মুর্শিদ কুলি খাঁ কবরস্থ আছে। দেখাচ্ছি কবরস্থানটা। এই দেখো, এটা হচ্ছে সেই মুর্শিদ কুলি খাঁয়ের কবরস্থান। এই যে এটা আজিমুন্নেসা বেগমের যে কবরস্থান আছে সেটাও অনেকটা এরকম টাইপের। ওই যে উপর দিয়ে মানুষ হেঁটে চলে যাবে আর তার পায়ের ধুলো এই কবর পাবে। এই কামানের নাম জাহান কোষা কামান, যার অর্থ গোটা দুনিয়া কাঁপিয়ে দিতে পারে এমন। এই কামানটি অষ্টধাতু মানে সোনা, রূপা, তামা, সীসা, দস্তা, পারদ, লোহা এবং টিন, এই 8টি ধাতু দিয়ে তৈরি করা হয়েছিল। এটা 17 ফুট 6 ইঞ্চি লম্বা, আর এটার ওজন প্রায় 212 মণ। এই কামানটা 1637 সালে দারোগা শেরে মোহাম্মদের নির্দেশে এবং হরবল্লভ দাসের তত্ত্বাবধানে জনার্দন কর্মকার দ্বারা ইসলাম খান যখন বাংলার সুবেদার ছিলেন তখন শাহজাহানের রাজত্বকালে বাংলাদেশের ঢাকায় তৈরি করা হয়েছিল। এই মতিঝিল প্রবেশের আগে আশেপাশে অনেক কেনাকাটার দোকান আছে, মানে ঘর সাজানোর জিনিস, বাচ্চাদের খেলনাপাতি, এসব প্রচুর পাওয়া যায়। মুর্শিদাবাদ ভ্রমণ করতে এসে একটা জিনিস মাথায় রাখবেন, প্রায় কম বেশি সব জায়গাতেই এর এন্ট্রি ফি কিন্তু আছে, সেরকম মতিঝিলেও আছে। টিকিট করে নিয়েছি, 30 টাকা এন্ট্রি ফি। এই মতিঝিল হচ্ছে একটা প্রপার ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য পার্ক। এই সাইকেলগুলো ভাড়া নিয়ে তোমরা পুরো পার্কটা ঘুরতে পারো। যেহেতু পুরো পার্কটা অনেকটাই বড়, সাইকেল নিয়ে ঘুরলে তোমাদের ঘুরতে সুবিধা হবে। সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে মতিঝিল পার্ক ঘুরে দেখতে তোমাদের কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। পিছনে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে তোমরা চাইলে পিকনিকের মতো করতে পারো। রান্নাবান্না এখানে করতে দেয় না, কিন্তু কিছু বাড়ি থেকে রান্নাবান্না করে নিয়ে আসলে পুরোটা দিন সময় এখানে তোমরা কাটাতে পারবে। কত গাঁদা ফুলের চাষ এখানে হয়েছে দেখো, দারুণ লাগছে দেখতে। আগে এখানে বোটিং হতো, কিন্তু এই দিঘির অবস্থা দেখে মনে হয় না এখন বোটিং হয়। আমি বোটও দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে এখন বোটিং হয় না। যাই হোক, কোনো কারণবশত হয়তো বন্ধ আছে। আমার মনে হয় এই মুর্শিদাবাদ ট্যুরে এসে
মুর্শিদাবাদ তো একদিনের ট্যুর করা যাবে না, দুদিন কমসে কম থাকতেই হবে পুরো মুর্শিদাবাদটা ঘুরে দেখতে গেলে। সেক্ষেত্রে তোমরা যদি এই মতিঝিল পার্কে থাকো সব থেকে ভালো হবে, কেননা সকালবেলা মতিঝিল পার্কের হোটেল রুম থেকে বেরিয়ে যে তোমরা ভিউটা পাবে শীতের সময় স্পেশালি, সেটা কিন্তু আর কোথাও পাবে না। প্রকৃতির মাঝে তোমরা দারুণ সুন্দর একটা ভিউ পাবে, পরিবেশটা যথেষ্ট ভালো, মানে ফ্যামিলি নিয়ে থাকার জন্য খুব সুন্দর একটা জায়গা। এখন এই ডিসেম্বর জানুয়ারি একদম পিক সিজন চলে, এই সময় অনলাইনে বুকিং করে আসাটাই তোমাদের জন্য ভালো হবে। আর এমনি অন্য সিজনে আসলে তোমরা হয়তো অফলাইনেও পেয়ে যাবে, তবে আমার মতে বলে অনলাইনে বুকিং করে আসাটাই ভালো। এই পুরো পার্কটা নিজের পায়ে হেঁটে ঘোরা যাবে না, এতটাই বড়। এখানে ঘোরার জন্য যে সাইকেলগুলো ভাড়া পাওয়া যায় সেগুলো নিয়ে তোমরা ঘুরতে পারো, ঘন্টায় 50 টাকা নেই। অথবা চারি সাইডে একটা তোমার ওই চক্র রেলের মতো ছোট যে রেলগাড়িগুলো হয় সেগুলো চলে, সেগুলোতে তোমরা ঘুরতে পারো। আর এখানে অনেক খাবারের দোকান আছে, যারা খাবার দাবার নিয়ে আসবে না ভাবছো তারা এখানে খাবার দাবার খেতে পারো, চা কফি অথবা ব্রেকফাস্ট লাঞ্চ সবেরই ব্যবস্থা আছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর আমাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন আরও এরকম ব্লগ পেতে।